इसलिए वो नीला कलर यूज करते हैं। लेकिन आज के टाइम में अपने हिंदुस्तान में कोई कास्ट सिस्टम नहीं। अभी बेसिकली जो लोग कर रहे हैं उसका रीजन यहाँ जोधपुर के अंदर जो मई जून यहाँ का जो टेम्परेचर है ऑलमोस्ट 48 और 50, तो ब्लू इज कूलिंग, जो ठंडा रहता है। और सेकंड जो मॉस्किटो वगैरह वो इससे दूर रहता है। और सन सिटी क्योंकि यहाँ का मोस्टली जो वेदर रहता है ना, जो साल में 330 डेज जो वेदर है सनी वेदर, तो इसलिए इसको बोलते हैं सन सिटी। बाकी वो जो राइट साइड में आप देखेंगे जोधपुर सिटी का जो वॉल है, दीवार, जैसे आप होटल से बाहर निकले थे आपने गेट देखा होगा, उस गेट को बोलते हैं मेटदी गेट। तो ये पूरा सिटी। নমস্কার, রাজীব প্রিয় ব্লগসে আপনাদেরকে স্বাগত। আজ আমরা ভিজিট করছি যোধপুর। আমাদের গাইড দাদা হুকুম সিং আজকে আমাদের যোধপুর দুর্গটি ঘুরিয়ে দেখাচ্ছেন। যোধপুর, যার আগের নাম ছিল মারোয়ার, যেটা কিনা রাজপুতদের আগের রাজধানী ছিল, এবং পরবর্তীকালে যোধপুরের এই দুর্গের নাম হয় মেহরানগড়, কারণ রাঠোর রাজবংশের জন্য সূর্যই ছিল সমস্ত দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ, তাই তারা দুর্গের নাম দিয়েছিল মেহরানগড়। একটি নাম যা দুটো শব্দ থেকে এসছে, মিহির বা সূর্য এবং গড়কে বোঝায়। পরবর্তীকালে স্থানীয়রা ধীরে ধীরে মেহেরগড়কে স্থানীয় উচ্চারণে মেহরানগড় নামে ডাকতে শুরু করে, তাই এই দুর্গের নাম হয়েছে মেহরানগড় ফোর্ট বা মেহরানগড় দুর্গ। মেহরানগড় দুর্গ তৈরি করেছিলেন রাও যোধা, এবং ভারতবর্ষের মধ্যে রাজস্থানের অন্যতম সবথেকে বড় দুর্গও হচ্ছে এই মেহরানগড় ফোর্ট, যেটা কিনা 1460 সালে তৈরি হয়েছিল। এই দুর্গটি আশেপাশের সমতল এরিয়া থেকে প্রায় 400 ফুট উপরে অবস্থিত একটি দুর্গ। যে দুর্গে প্রবেশ করতে গেলে আপনাকে লিফটের সাহায্য নিতে হবে, এবং ভারতবর্ষের একমাত্র দুর্গ যেখানে কিন্তু লিফট ফেসিলিটি আছে। জল উঠতো আর কি ওপরে। আচ্ছা, এত উপরে এটা থ্রু জল উঠতো? পুরি তো দড়ি লাগানো আছে, বালতি লাগানো আছে, ঘুরতো জল উপরে। লিফটে করে ওপরে উঠেই আমরা যে এরিয়াটাতে এসে পৌঁছবো সেটি কিন্তু বর্তমান সময়ে একটি ক্যাফেটেরিয়ায় পরিণত হয়েছে, যেখান থেকে বসে আপনি পুরো নীল শহরটাকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। তো এত সুন্দর সুন্দর কিছু ভাস্কর্যকে আমরা তো নিজেদের চোখে পুরোপুরিভাবে নিয়ে নিয়েছি, আপনাদের জন্য কিছুটা ক্যামেরা বন্দি করে এনেছি, একটুখানি কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সকলের ভালো লাগবে, সাথে থাকুন। এখানে কিন্তু সেই সময়কার যানবাহন ব্যবস্থা অর্থাৎ পালকির বিভিন্ন ভ্যারিয়েশন রাখা রয়েছে, অর্থাৎ সেই সময় বাচ্চারা কোন পালকি ব্যবহার করতো, রাজারা কোন সময় কোন পালকি ব্যবহার করতো, রানীরা কখন কোথায় গেলে কোন পালকি ব্যবহার করতো, সমস্ত পালকি কিন্তু এখানে রাখা রয়েছে। আশা করি সকলের ভালো লাগবে। এইটা মারোয়ার, এটা হচ্ছে পোখরান, যেখানে আবুল কালাম আজাদ, এই আমাদের এপিজে আব্দুল কালাম ফার্স্ট তখন বাস্ট করিয়েছিল পোখরানে, পরমাণু বিস্ফোরণ তখন টেস্ট হয়েছিল। राइस पेपर जो पेंटिंग है, ये जो पेपर को दिखने में आपको ऐसा लग रहा है कि पेंटिंग के नया है, लेकिन ये पेंटिंग 200-300 ईयर्स ओल्ड जो पुराना पेंटिंग है। इस पेपर की जो मिनिमम लाइफ है 1000 ईयर्स।
আস্তে আস্তে ওপরের ফ্লোরগুলো এক্সপ্লোর করতে চলে গেলাম, আর সেখানে ছিল শীষমহল, অর্থাৎ তখনকার দিনে ঠাকুর ঘর। এই ঘরটায় কিন্তু তখনকার দিনে ঠাকুর রাখা হতো। এইবারে আমাদের যোধপুর ফোর্টকে বিদায় জানানোর সময় হয়েছে, আর বিদায় জানানোর সময় সেই একই পরিস্থিতির সম্মুখীন হতে হলো, অর্থাৎ সেখানকার লোকাল মার্কেট। এখান থেকে কি করে আপনারা বাঁচবেন সেটা আপনাদের হাতে, কারণ গাইড কিন্তু পুরোপুরি চেষ্টা করবে আপনারা এখান থেকে কিছু কেনাকাটা করুন। তো যাই হোক, এখান থেকে বেরোনোর পথে একটা মন্দির ছিল, সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, আমরা সেখানে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে এই যে নামার রাস্তাটা, এটা কিন্তু খুব রিস্কি, মানে ভীষণ স্লিপারি, তো একটু সাবধানে নামবেন। তো সেখান থেকে বেরিয়ে আমাদের গাইড আমাদের আবার একটি লোকাল শপে ঢুকিয়েছিল। সেখান থেকে আমরা কোনো রকমে বেরিয়ে এসেছিলাম। বেরিয়ে এসে এখানে একটি কর্ণী মাতার মন্দির ছিল, আমাদের খুব ইচ্ছে ছিল সেখানে দর্শন করার, কিন্তু গেট বন্ধ থাকার কারণে সেটা করতে পারি না। আমরা ফিরে যাই আমাদের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে। শুধু ঘুরে গেলেই তো আর হবে না, পেটে খাবারের জোগানও তো দিতে হবে। তো তার জন্যেই আমরা এবার লাঞ্চ করার জন্য রাস্তায় যাওয়ার পথে দাঁড়িয়ে পড়ি একটি রেস্টুরেন্টের সামনে, যেটা কিনা ছিল মারোয়ার রেস্টুরেন্ট। এটা কিন্তু বিশাল প্রপার্টি নিয়ে একটা রেস্টুরেন্ট, বেশ অনেকটা জায়গায় আছে এখানে। তো এক সাইডে যেরকম আপনি এসিতে বসে আরামসে খাওয়া দাওয়া করতে পারবেন, সেখানেই কিন্তু অপশান আছে বাইরে সিটিং এরিয়াতে বসেও আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। আমরা কিন্তু সেকেন্ড অপশানটা চুজ করেছিলাম, অর্থাৎ আমরা বাইরের সিটিং এরিয়াটাতে বসাটা বেশি প্রেফারেবল মনে করেছিলাম, কারণ খুব সুন্দর লাগছিল এটা দেখতে। আর এখানটা মানে খুব সুন্দর করে ডেকোরেট করা, লাইক একজন বসে ওখানেই রুটি করছে আপনার সামনেই, সেটা আপনি দেখতে পাচ্ছেন। তো খাওয়ার কোয়ান্টিটি কোয়ালিটি খুবই ভালো ছিল, ট্রাই অবশ্যই করতে পারেন। এখানে আমি মেনু কার্ডটিও আপনাদের সাথে শেয়ার করলাম। না আপাত এখানটায় অল্প গ্রেভি তোকে দিচ্ছি, রুটি খাওয়ার জন্য গ্রেভি দেবো এখানে এখানে বাস বাস এই মির্চিটা দিয়ে দাও। ইজ ইট মির্চি অর কই এটা কি মির্চি? ওটা চিকেনের গুর্দা। ও তাহলে থাক, গুর্দা নয়, হোয়াটএভার স্পাইস। আপাতত এই দিলাম, পরে নিজের মতো নিয়ে নিবি। বন্ধ করবো? আমার হাতে আসলে তেল লেগে আছে তো ভিডিওটা করতে অসুবিধা হচ্ছে। বড়া গাছগুলো পড়ে না যায়, একদম দাঁড়ে দাঁড়ে রাখা। হ্যাঁ করে পড়ে যাবে, মাছ দেবে। খাওয়া দাওয়া শেষে আমরা রওনা দিই আমাদের পরের গন্তব্য জয়সালমীরের উদ্দেশ্যে। জয়সালমীর শহরে ঢোকার বেশ কিছুক্ষণ আগে আপনারা পাবেন জয়সালমীর ওয়ার মিউজিয়াম। অবশ্যই সকল ভারতীয়দের একবার হলেও জয়সালমীর ওয়ার মিউজিয়ামটা ভিজিট করা আমার মনে হয় অবশ্যই দরকার।
তার কারণ এইখানে 1965 এবং 1971 সালে ভারতের সঙ্গে পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে ব্যবহৃত গাড়ি, অস্ত্রশস্ত্র এবং অবশ্যই সন্ধ্যাবেলা খুব সুন্দর একটি লাইট অ্যান্ড সাউন্ড শো হয় এবং লঙ্গেওয়ালা রিজিয়নে যে যুদ্ধ হয়েছিল তার সুন্দর একটি ভিডিও উপস্থাপনা এখানে দেখানো হয়। আপনার আশা করি সকলেরই ভারতীয় হিসেবে ভালো লাগবে এবং গর্ববোধ করবেন। সেখান থেকে বেরিয়ে এত সুন্দর একটি সানসেট দেখতে দেখতে আমরা রওনা হই জয়সালমীরের হোটেলের উদ্দেশ্যে। পরবর্তী ভিডিও কিন্তু একদম মিস করা যাবে না, কারণ রাজস্থান বলতেই আমাদের সকলের মাথায় সবার আগে যেটা আসে অর্থাৎ আমাদের সোনার কেল্লা থাকছে আমাদের পরবর্তী ভিডিওতে। তাই সাথে থাকতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান কেমন লাগছে ভিডিওগুলো। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।